তো হ্যালো ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করছি সবাই বেশ ভালো আছি। আজকের লেকচারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন অরবিটালের আকৃতি। গত লেকচারে আমরা দেখে আসছিলাম যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন বিভিন্ন ধরনের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে। তো এই কক্ষপথের মধ্যে আবার বেশ কিছু উপশক্তি স্তর আমরা দেখতে পেয়েছিলাম, যে উপশক্তি স্তরগুলোকে আমরা বিভিন্ন নামে আখ্যায়িত করছিলাম। কখনো এস উপশক্তি স্তর নাম দিয়েছিলাম, কখনো পি, কখনো ডি, কখনো এফ। এটা আসছিল আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে, যেখানে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করছিলাম। এল এর মান 0 হইলে এস উপশক্তি, 1 হইলে পি উপশক্তি, 2 হইলে ডি উপশক্তি, 3 হইলে হয় এফ উপশক্তি। তো এই উপশক্তিগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের অরবিটাল পাবো। সেই অরবিটালগুলো দেখতে কেমন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমেই যে জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, অরবিটাল বিষয়টা আসলে কি। আচ্ছা, অরবিটাল জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন মেঘ পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, ওই অঞ্চলটিকে বলা হচ্ছে অরবিটাল। দেখো, এইটা যদি পরমাণু নিউক্লিয়াস হয়, এই যে এটা প্রথম কক্ষপথ, তারপরে এরকম আরও দ্বিতীয় কক্ষপথ হয়তো আছে। এখন আমি তোমাকে বললাম যে কোনো একটা ইলেকট্রন হয়তো 2 নম্বর কক্ষপথে আছে। এই 2 নম্বর কক্ষপথের সব জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সমান থাকে না, কিছু কিছু অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধরো এই যে এই অঞ্চলটিতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আবার এইটুকু জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম, আবার দেখা যাচ্ছে এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে অঞ্চলগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, যেই ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেইগুলোকে আমরা বলি অরবিটাল। আর অরবিট এটি হচ্ছে কক্ষপথ। এই যে ইলেকট্রন যে কক্ষপথের উপর থাকে, বা এই যে এরকম যে গোল দাগগুলো দেওয়া আছে, এই গোল দাগগুলোকে আমরা বলি কক্ষপথ। সো হোয়াট এভার, আমরা আজকে বিভিন্ন উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল দেখতে পাবো, বা অরবিটাল পাওয়া যাবে। সেই অরবিটালগুলো দেখতে কেমন, ওইটার নেচার কেমন হবে, অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এই অরবিটাল জিনিসটা কি, বা কত ধরনের অরবিটাল হইতে পারে, কোন উপশক্তি স্তরের কোন ধরনের অরবিটাল আছে, এইটা নিয়ে অ্যানালাইসিস করার পূর্বে বা এইটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের সাথে একটু গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে অনেকটা এরকম যে, ধরো আমরা 3টা বন্ধু, এটা প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু, এখানে আমি 3 নম্বর বন্ধুকে ড্র করলাম। প্রথম বন্ধু এর ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, দ্বিতীয় বন্ধুর ফিনান্সিয়াল অবস্থা একটু ভালো, 3 নম্বর বন্ধুর ফিনান্সিয়াল কন্ডিশন বা ইকোনমিক্যাল কন্ডিশন অনেক 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 ভালো। তো প্রথম বন্ধুর যেহেতু ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না, সেক্ষেত্রে সে যদি একটা বাসা বানায়, সে কী করছে, যে একটা বাসা বানাইছে যেখানে একটি মাত্র রুম আছে। দ্বিতীয় বন্ধুর ইকোনমিক্যাল অবস্থা একটু ভালো, সে একটি বাসা বানাইছে, সেই বাসাতে 3টা রুম আছে। এবং যে বন্ধুটার সবচেয়ে ইকোনমিক্যাল অবস্থা ভালো, সেই বন্ধুটা একটা বাসা বানাইছে যেখানে রুম আছে 5টি। এখন আমরা যখন একটা বাসা বানাই, সেই বাসাতে যখন একাধিক রুম থাকে, সেই রুমগুলো সবগুলো দেখতে একই রকম হয় না। ধরো এই যে 2 নম্বর বন্ধু যে বাসাটা বানাইছে, এখানে 3টা রুম আছে, 3টা রুম সেম হবে না, হয়তো একটা কিচেন রুম হবে, একটা ডাইনিং রুম হবে, একটা শোবার রুম হবে। আবার এখানে যে বন্ধুটা সবচেয়ে বড় লোক, যে বন্ধুটার টাকা পয়সা অনেক বেশি, সে 5টা রুম বানাইছিল, তার 5টা রুম 5 রকমের হবে। হয়তো একটা টিভির রুম এক সাইজের বানাবে, দেখতে একরকম হবে সাজসজ্জা। আবার দেখা যাচ্ছে একটা ডাইনিং রুম সে ভিন্ন রকম সাজসজ্জায় বানাবে। শোয়ার রুম সে ডিফারেন্টভাবে ডেকোরেটেড করবে। সো এই যে বিভিন্ন বন্ধুর যে বিভিন্ন রকমের আমরা বাড়ি নিয়ে ডিসকাস করতেছিলাম, বাড়িগুলোতে বিভিন্ন ধরনের রুম থাকে, রুমগুলো এক এক রকমের হয়। আর যে রুমগুলো বানানো হচ্ছে, মনে রাখবা এই রুমগুলোতে সর্বোচ্চ 2 জন করে থাকতে পারবে। ঠিক আছে, এই গল্পটা একটু মনে রাখবা, তাহলে তোমরা উপশক্তি স্তরের মধ্যে যে বিভিন্ন অরবিটাল পাওয়া যায়, এটা ভালো রিলেট করতে পারবা। তো আমরা এস উপশক্তি স্তর নিয়ে আলোচনা করব। এস উপশক্তি স্তরের অরবিটাল একটি। এস উপশক্তি স্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল এর মান হয় 0। যখন এল এর মান 0 হয়, তখন আমাদের এম এর মান কেমন হয়, এম এর মান হয় -L থেকে +L পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এল এর মান 0 হইলে এই সূত্র অনুসারে দেখবা এম এর মান 0 আসে। এম এর মান যখন 0, তখন এস উপশক্তি স্তরে অরবিটাল একটি। উপশক্তির নাম হলো এস, অরবিটাল নামও এস। এস উপশক্তি স্তরে অরবিটাল একটি। এভাবে চিন্তা করো, এস একটা বাসা, সেই বাসাতে একটাই রুম আছে। এখন এই এস উপশক্তি স্তরে দেখতে কেমন, এস উপশক্তি স্তরে দেখতে গোলক আকৃতির। এখানে যে ভুলটা হয় স্টুডেন্টদের, বইয়ে লেখা থাকে গোলাকার, না, এস অরবিটাল গোলাকার না। যখন আমরা এই যে খাতা এভাবে ড্র করি, জিনিসটা দেখতে অনেকটা বৃত্তের মতো হয় বা গোলাকার
চিত্র ড্র করতে হয়। এই জন্য আমরা অনেকেই ভাবি যে এস অরবিটাল দেখতে গোলাকার, গোলাকার না, এস অরবিটাল দেখতে গোলক আকৃতির। এই গোলাকার এবং গোলক আকৃতির মধ্যে পার্থক্যটা কোথায়? গোলাকার এবং গোলক আকৃতির মধ্যে পার্থক্য হচ্ছে, গোলাকার মানে একটা বস্তু এই যে 2 ডাইমেনশনে যখন থাকে এরকম একটা গোল এরকম চিহ্ন দেওয়া হয়, গোল একটা বৃত্ত লাগানো হয়। আর গোলক আকৃতির মানে এখানে একটা বল আমি যদি রাখি, গোল বল রাখা হইলে যে চেহারাটা পাওয়া যাবে ওটাকে বলা হচ্ছে গোলক আকৃতির। ইলেকট্রন যখন 1s অরবিটালে থাকে সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এমনভাবে ঘুরতে থাকে যেন একটা বল বা একটা স্ফেরিক্যাল শেপে চলে আসে। ঠিক আছে, এখন এখানে দেখো এই এস বিভিন্ন কক্ষপথে থাকতে পারে, 1 নম্বর কক্ষপথে থাকতে পারে, 2 নম্বর কক্ষপথে থাকতে পারে, 3 নম্বর কক্ষপথে থাকতে পারে। এস যেখানেই থাক না কেন, এস অরবিটাল যেখানেই থাক না কেন, এস অরবিটাল সব সময় হয় গোলক আকৃতির। সেটা 1sও হইতে পারে, 2sও হইতে পারে। এখানে 1s যখন আমরা ড্র করছি দেখো এরকম একটা গোলক আকৃতি, যেহেতু এটা 2 ডাইমেনশনে আমরা প্লট করছি, 2 ডাইমেনশনে গোলক আকৃতি লাগানোটা একটু কঠিন। এস অরবিটাল দেখতে গোলক আকৃতির, 2s অরবিটাল দেখতেও গোলক আকৃতির, কিন্তু এখানে যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে 1s এর গোলকটি হবে ছোট বা বলটি হবে ছোট, 2s এর বলটি হবে বড়। এখানে দেখো আমরা যখন ড্র করতেছি আমরা 3টা ডাইমেনশন নিয়ে কাজ করব। একটি এক্স অক্ষ, তারপরে আমাদের লাগবে আরও 2টি অক্ষ যথাক্রমে ওয়াই এবং জেড। এই আমার পেন্সিলটিকে ওয়াই অক্ষ হিসাবে, এক্স অক্ষ হিসাবে কাজ করো বা চিন্তা করো। আমার যে সাইন পেনটি আছে এটাকে ওয়াই অক্ষ হিসাবে কাউন্ট করো, এবং এই খাতা থেকে ওপরের দিকে একটা কলম উঠে আসবে, এটাকে আমরা জেড অক্ষ বলবো। ঠিক আছে, তো এই এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যখন একটা বলকে রাখা হবে তখন যে চেহারা পাওয়া যাবে সেটাকে আমরা বলতেছি গোলক আকৃতির শেপ। এই এস অরবিটাল দেখতে হয় গোলক আকৃতির। এবার আমরা ডিসকাস করব এল এর মান যখন 1 হয় তখন আমরা বলছিলাম উপশক্তি পাওয়া যাবে পি। পিকে চিন্তা করবে একটা বাসা, সেই বাসাতে কয় ধরনের রুম থাকবে? 3 ধরনের রুম থাকবে। এই 3 ধরনের রুমের নাম কি কি হবে? পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স একটি অরবিটাল, পি ওয়াই অন্য একটি অরবিটাল, পি জেড আরও একটি অরবিটাল। তবে এই 3টি অরবিটালই যে উপশক্তির মধ্যে আছে সেই উপশক্তির নাম হচ্ছে পি। ঠিক আছে, এখান থেকে আরও একটা জিনিস তোমরা একটু জেনে রাখবা, এই পি উপশক্তি হবে ডাম্বেল আকৃতির। কোন আকৃতির? ডাম্বেল আকৃতির। ভাইয়া ডাম্বেল আকৃতি জিনিসটা কি? ডাম্বেল আকৃতি মানে ধরো আমি 2টা বেলুন ফুলাইছি, ফুলানোর পর এক হাতে 2টা বেলুন আমি ধরে রাখছি। বেলুন 2টা যখন আমি এক হাতে ধরে রাখবো, দেখা যাচ্ছে হাতের বাম পাশে আমরা এই পাশে একটা বেলুন পাবো, এই পাশে একটা বেলুন পাবো। এই শেপটাকে আমরা বলতেছি, এই শেপটাকে বলা হচ্ছে ডাম্বেল শেপ। তো এখানে আমরা এই যে পি উপশক্তির যে 3টা অরবিটাল পাচ্ছি, পি এক্স, পি ওয়াই, পি জেড, এইটা আমরা এখানে ড্র করে রাখছি। এটা হয়তো বোঝা যাচ্ছে না, এটাকে আমরা আলাদা আলাদাভাবে দেখবো যে পি এক্স দেখতে কেমন, পি ওয়াই কেমন, পি জেড কেমন। এখানে 3টা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। দেখো এখানে একটা সিঙ্গেল দাগ দেওয়া আছে, এটা এক্স অক্ষকে ইন্ডিকেট করছে। যখন বেলুন দুইটি বলা ভুল হবে, এগুলোকে বলা হয় লোব। আমরা যেটাকে বেলুন বলছি বেলুন না, এটা আসলে লোব। এক্স অক্ষের ওপর যখন এরকম 2টা বেলুন থাকবে বা 2টা লোব থাকবে তখন সেটাকে আমরা বলবো পি এক্স অরবিটাল। এবার 2টা বেলুন যখন ওয়াই অক্ষের উপর চলে যাবে, এই যে ওয়াই অক্ষের উপর আমরা 2টা বেলুন দিলাম, তখন সেটাকে আমরা বলবো পি ওয়াই অরবিটাল। আর বেলুন 2টা যখন জেড অক্ষের উপর থাকবে তখন সেটাকে বলা হচ্ছে পি জেড। দেখো এই যে বেলুন এগুলোকে বলা হচ্ছে লোব, এই অঞ্চলগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। আর এই যে মাঝখানে দেখো এই মাঝখানের অঞ্চল, এখানে ইলেকট্রন মেক পাওয়ার সম্ভাবনা একদম 0, এটাকে বলা হয় নোড। কি বলা হচ্ছে? নোড। কি বলা হচ্ছে? নোড। নোড হচ্ছে যেই অঞ্চলে ইলেকট্রন মেক পাওয়ার সম্ভাবনা একদম 0 সেটাকে বলা হচ্ছে নোড। এটা আমাদের পি এক্স কীভাবে ড্র করব? এক্স অক্ষ নিব, 2টা বেলুন এক্স অক্ষের উপর দিয়ে দিব। পি ওয়াইকে কীভাবে ড্র করা হবে? ওয়াই অক্ষ নিব, ওয়াই অক্ষ বরাবর 2টা বেলুন আমরা দিয়ে দিব। এবং পি জেড কেমন হবে? জেড অক্ষ নিব, জেড অক্ষের উপর 2টা বেলুন দিব। বেলুনগুলোকে আমরা বলি লোব। এই যে 3টা অরবিটাল আমরা এখানে ড্র করলাম, এই 3টা অরবিটালকে যথাক্রমে আমরা যখন এক জায়গায় নিয়ে চলে আসব, মানে আমাদের দেখো বাসার নাম ছিল পি বাসাতে 3 ধরনের আমরা ঘর পাইছিলাম, একটা পি এক্স, পি ওয়াই, পি জেড। এই 3 ধরনের ঘর তো বাড়ির মধ্যে থাকবে। তো এই যে পুরা বাড়ি এইটা আমাদের দেখো পি এক্স, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। এই যে পি এক্স বরাবর দেখো একটা বেলুন, 2টা বেলুন, পি ওয়াই বরাবর একটা বেলুন, 2টা বেলুন, পি জেড বরাবর একটা বেলুন, 2টা বেলুন। ইলেকট্রন যখন ঘুরবে পি এক্সে 2টা ইলেকট্রন ঘুরবে, পি ওয়াই 2টা ইলেকট্রন ঘুরবে, পি জেডে 2টা ইলেকট্রন ঘুরবে। তো এই পি এক্স, পি ওয়াই, পি জেড এই অরবিটালগুলোকে যখন আমরা আলাদা আলাদাভাবে দেখবো, দেখতে অনেকটা এরকম হবে। এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। পি এক্সের জন্য তোমরা মনে রাখবা
পি এক্সের জন্য এম এর মান হয় 0, পি ওয়াইয়ের জন্য এম এর মান হবে +1 এবং পি জেডের জন্য এম এর মান হবে -1। এটা একটু মনে রাখো, ঠিক আছে? মনে না রাখলেও সমস্যা নেই, আমরা শুধু অরবিটালের চেহারাটা মনে রাখলেও হবে আপাতত। এবার দেখো আমরা আরও এক ধরনের অরবিটাল নিয়ে কাজ করব। এল এর মান যখন 2 হয় তখন সেটিকে আমরা বলছিলাম ডি উপশক্তি। এই ডি উপশক্তিতে আমরা 5 ধরনের অরবিটাল পাবো। কত ধরনের অরবিটাল? 5 ধরনের। কত ধরনের অরবিটাল? 5 ধরনের। এটাকে আমরা মনে রাখবো কীভাবে? ধরো এক্স ওয়াই জেড 3টা ডাইমেনশন আমরা নিয়ে কাজ করি। প্রথমে যে অরবিটাল পাওয়া যাবে সেখানে তোমরা নিবা ডি, এই এক্স আর ওয়াই অক্ষ নিবা, ডি এক্স ওয়াই, এটা একটা অরবিটাল। তারপরে কি করবা? ডি ওয়াই আর জেড নিবা, এই যে ওয়াই আর জেড নিলে যেটা পাওয়া যাবে ডি ওয়াই জেড, এটি একটি ভিন্ন অরবিটাল। তারপরে আমরা ডি এই এক্স এর সাথে জেডকে নিব, তাহলে ডি জেড এক্স, এটি একটি অরবিটাল। আরও 2টা অরবিটাল পাওয়া যাবে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এখান থেকে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, যেই বাড়িটা নিয়ে কাজ করছি সেই বাড়ি হলো ডি। এই ডি এর মধ্যে বিভিন্ন ধরনের রুম পাবো আমরা, সেই রুমগুলোকে আমরা বলছি ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই ডি উপশক্তি দেখতে ডাবল ডাম্বেল আকৃতির, ডি উপশক্তি দেখতে ডাবল ডাম্বেল আকৃতির। ডি উপশক্তি দেখতে কেমন হবে? ডাবল ডাম্বেল আকৃতির। আচ্ছা, ডাবল ডাম্বেল জিনিসটা কি? ডাবল ডাম্বেল হলো যে কোনো একটা মিডিয়ামে ধরো এরকম 4টা আমরা বেলুন ফুলায় রাখছি, 1টা বেলুন, 2টা বেলুন, 3টা বেলুন, 4টা বেলুন। 4টা বেলুন ফুলায় রাখলে যে শেপটা পাওয়া যাবে এটাকে বলা হচ্ছে ডাবল ডাম্বেল। 2টা বেলুন হলে একটা ডাম্বেল, আরও 2টা বেলুন হলে আরও একটা ডাম্বেল, তাহলে মোট ডাম্বেল এখানে কয়টা আছে? 2টা ডাম্বেল। এটাকে বলা হচ্ছে ডাবল ডাম্বেল শেপ। তো এই বেলুনগুলোকে আমরা লোব বলবো কেমিস্ট্রিতে। লোব কি বলবো? লোব। এখানে মোট কয়টা লোব পাওয়া যাচ্ছে? তাহলে 4টা লোব। এখন এই 4টা লোবগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বিন্যস্ত হবে, এর উপর ভিত্তি করেই অরবিটালগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে বা ঘরগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে। কখনো বলবো ডি এক্স ওয়াই, কখনো বলবো ডি ওয়াই জেড, কখনো বলবো ডি জেড এক্স, কখনো বলবো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আবার কখনো বলবো ডি জেড স্কোয়ার। তাহলে এখানে অরবিটাল কয় ধরনের পাওয়া যাচ্ছে একটু শোনার চেষ্টা করো, একটা জিনিস বারবার শুনলে মনে থাকে। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। দেখো এইখানে আমি যে পেন্সিলটি রাখলাম এটা ওয়াই অক্ষ, এই যে ম্যাটারাটার যে পিন পয়েন্ট কলমটা রাখলাম এটা এক্স অক্ষ, এবং এই খাতা থেকে ওপরের দিকে আমি একটা কলম রাখলাম এইভাবে। এই 3টা কলম পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে, এটাকে আমরা বলতেছি জেড অক্ষ। তো আমাদের এই জিনিসটা কেমন হচ্ছে দেখো, যদিও এখানে দেখানো একটু হয়তো ঝামেলা হয়ে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। পেন্সিলটা ওয়াই অক্ষ, এইটা আমাদের এক্স অক্ষ এবং এইটা আমাদের জেড অক্ষ। আমরা যখন ডি এক্স ওয়াই অরবিটাল নিয়ে কাজ করব তখন এখানে আমরা শুধু এক্স আর ওয়াই অক্ষকে রাখবো, তাহলে আমাদের এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, জেড অক্ষকে আমরা এখান থেকে বের করে নিলাম। এরপরে 4টা বেলুনকে আমরা কি করব? এই এক্স আর ওয়াই অক্ষের মধ্যে দিয়ে দেবো, এক্স আর ওয়াই অক্ষের মধ্যে দিয়ে দেবো, তাহলে যে অরবিটালটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ডি এক্স ওয়াই। তাহলে এখন 4টা বেলুন আমরা কোথায় দিয়ে দেবো? এক্স আর ওয়াই এর মধ্যে। এই যে একটা বেলুন, 2টা, 3টা, 4টা, এটাকে কি অরবিটাল নামে ডাকবো আমরা? ডি এক্স ওয়াই। এবার আমরা ধরো ডি ওয়াই জেড নিয়ে কাজ করব, তাহলে এখন কি কাজ থাকবে আমাদের? দেখো এইটা ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস, এইটা আমাদের এক্স অ্যাক্সিস এবং এইটা আমাদের হচ্ছে জেড অ্যাক্সিস। আমরা যেহেতু ওয়াই আর জেড নিয়ে কাজ করব তাহলে এখান থেকে এক্সটাকে আমরা বের করে নেব, এটা এক্স, এটা বের করে নিলাম। এবার 4টা বেলুন কোথায় থাকবে? 4টা বেলুন থাকবে ওয়াই আর জেডের মাঝখানে। এখন এই যে 2টা কলম, এই 2টা কলমকে আমি যদি ঘোরায় নিই তাহলে 2টা কলম দেখতে যে এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা দেখে আবার তোমরা মনে করিও না যে আমার এই সাইন পেন যেটা আছে এটা এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ না, এটা জেড অক্ষ কিন্তু। আর এই পেনটা আমাদের কি ছিল? এই পেনটা আমাদের ছিল ওয়াই অক্ষ। 4টা বেলুন এখন এই যে এইখানে থাকবে, এইখানে থাকবে, এইখানে থাকবে, এইখানে থাকবে, অর্থাৎ ওয়াই এবং জেড অক্ষের মধ্যে যখন 4টা বেলুন থাকবে সেটাকে আমরা বলবো ডি ওয়াই জেড। এখানে যে ঝামেলাটা হয় ছেলেপেলের, ধরো আমি এটাকে ওয়াই বললাম, এটাকে আমি জেড বললাম, এর আগে দেখো এই যে এই বরাবর যে লাইনটা টানছিলাম সেই লাইনটাকে আমরা কি বলছি? এক্স। আবার এই যে দেখো এই বরাবর একই লাইন টানা হয়েছে, এটাকে বলা হচ্ছে জেড, ঠিক আছে? এইটা ঝামেলা হবে যে ভাই এটাকে একবার এক্স বললেন, এটাকে জেড বলছেন। ভাই এখানে কনফিউজড হওয়ার দরকার নাই, এটা জেড অক্ষ কিন্তু আমি ভিন্ন দিক থেকে দেখছি। খাতায় যখন প্লট করছি একটু ঘোরায় নিয়ে প্লট করছি। তোমরা শুধু মনে রাখবা আমরা যখন ডি ওয়াই জেড নিয়ে কাজ করব তাহলে একটাকে ওয়াই অক্ষ বলে দিবা আর অন্য যে অক্ষ এটাকে জেড অক্ষ বলে দিবা। বেলুন 4টাকে কোথায় রাখবা? ওয়াই
এবং জেড অক্ষের মাঝখানে। ঠিক আছে, এটাকে আমরা বলবো ডি ওয়াই জেড। তাহলে ডি জেড এক্স কেমন হবে? এটা কি ছিল আমাদের ওয়াই অক্ষ, এইটা ছিল এক্স অক্ষ, আর এই আমাদের পেনটা ছিল হলো জেড অক্ষ। ঠিক আছে, দেখো এইটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এবং আমাদের কাছে যে সাইন পেনটা ছিল সেই সাইন পেনটা জেড অক্ষ। এবার আমরা জেড এক্স নিয়ে কাজ করব, জেড এক্স। তাহলে জেড এক্স কোনটা দেখো, এটা ছিল এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে আমাদের এক্স জেড বা জেড এক্স নিয়ে যখন কাজ করব, আমাদের এই যে পেন, এই দুইটা পেন থাকবে, আর এখান থেকে পেন্সিলটা বের হয়ে চলে যাবে, যে পেন্সিলটা বের হয়ে চলে গেছে। এখন কি হবে, এখন চারটা বেলুনকে আমরা এই জেড অক্ষ এবং এক্স অক্ষের মাঝখানে রাখবো। এখন এই জিনিসটা লম্বভাবে আছে, আমরা এটাকে যদি একটু রোটেট করে নিই, দেখতে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা খাতায় প্লট করছি। তাহলে দেখো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো এক্স অক্ষ, এটাকে বলে দেবো এবার জেড অক্ষ। চারটা বেলুন কোথায় থাকবে? চারটা বেলুন থাকবে এই এক্স এবং জেড অক্ষের মধ্যে। এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, সহজ করে তোমরা কি মনে রাখবা, ডি এক্স ওয়াই নিয়ে কাজ করছো, তাহলে একটাকে এক্স বলবো আর একটাকে ওয়াই বলবো। চারটা বেলুন এক্স আর ওয়াইয়ের মধ্যে থাকবে। ডি ওয়াই জেড নিয়ে যখন কাজ করবা, একটাকে ওয়াই অক্ষ বলবা, অন্যটিকে জেড অক্ষ বলে দিবা। চারটা বেলুন এই ওয়াই আর জেডের মধ্যে রাখবে বা রাখবা, তাহলে সেটাকে আমরা বলবো ডি ওয়াই জেড। ডি জেড এক্স নিয়ে যখন কাজ করবা, একটি অক্ষকে এক্স অক্ষ বলবা, অন্যটিকে জেড অক্ষ বলবা, চারটা বেলুনকে এই এক্স এবং জেডের মাঝখানে রাখবা। ঠিক আছে, এবার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে যখন কাজ করবা, এটাকে এক্স অক্ষ বললাম, এটা ওয়াই অক্ষ। দুইটা বেলুন থাকবে আমাদের এক্স অক্ষের উপর, আর দুইটা বেলুন থাকবে আমাদের ওয়াই অক্ষের উপর। এটাকে বলা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর ডি জেড স্কোয়ার দেখতে কেমন হবে দেখো, ডি জেড স্কোয়ার, এটা এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, আর এটা আমাদের জেড অক্ষ। এই জেড অক্ষের উপর থাকবে দুইটা বেলুন, এবং এই জেড অক্ষকে কেন্দ্র করে এরকম একটা বল দাগায় দিব আমরা বৃত্তাকার। এই বল আসলে ইলেকট্রনের বলয় বা ইলেকট্রনের মেঘ। অর্থাৎ জেড অক্ষ বরাবর দুইটা বেলুন থাকে, ইলেকট্রনগুলো এমনভাবে ঘুরবে যেন জেড অক্ষের উপর এরকম দুইটা বেলুন ক্রিয়েট করবে। ঠিক আছে, আর এই দুইটা বেলুনকে কেন্দ্র করে এরকম আবার একটা বল দিচ্ছি কেন, কারণ এখানে ইলেকট্রনের মেঘ আছে, ইলেকট্রন একটা বলয় আছে, ইলেকট্রন একটা সার্কেল আছে। তো এই অরবিটালটা যদিও একটু ভিন্ন, এটাকে বলা হচ্ছে ডি জেড স্কোয়ার অরবিটাল। সো পুরো বিষয়টাকে যদি আমরা সাম আপ করি, এস উপশক্তি স্তরের অরবিটাল একটি, যেটিকে আমরা বলবো শুধু এস। পি উপশক্তি স্তরের অরবিটাল তিনটি, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি উপশক্তি স্তরের অরবিটাল আমরা পাচ্ছি পাঁচটি, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আমরা যদি একটু রঙিন চিত্র দেখি, দেখো এই যে 1s, এখানে 2s, 3s। এস উপশক্তিতে এস অরবিটাল পাওয়া যায়, এস অরবিটাল গোলক আকৃতির। এই যে দেখো ইলেকট্রন নিউক্লিয়াস করে এমনভাবে ঘুরবে যেন একটা বল ক্রিয়েট করবে। 1s ছোট, 2s একটু বড় হয়েছে, 3s আরও বড়। এস অরবিটাল যেখানেই থাক না কেন, প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কক্ষপথ, এস অরবিটাল সবসময় গোলক আকৃতির। কিন্তু এই গোলকগুলো আস্তে আস্তে দেখো বড় হচ্ছে, কারণ কক্ষপথের সাইজ যখন বড় হয়, এই অরবিটালগুলোও বড় হয়। এবার পি উপশক্তি দেখতে কেমন হয় দেখো, এই যে দেখো এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের এই যে ওপরে আমরা একটা বল রাখছি, এই যে এক্স অক্ষের বাম দিকে একটা বল রাখা হয়েছে, এটাকে বলছিলাম পি এক্স। এবার দেখো এটা এক্স অক্ষ বলছে, এই যে এটাকে বলছে ওয়াই অক্ষ, আর এটাকে বলছে জেড অক্ষ। তোমরা চাইলে এটাকে ওয়াই অক্ষে বলতে পারো, সমস্যা নাই। দুইটা বল বা দুইটা বেলুনকে আমরা যখন ওয়াই অক্ষের উপর রাখছি, তখন সেটাকে বলা হচ্ছে পি ওয়াই অরবিটাল। দুইটা বেলুনকে যখন আমরা যে জেড অক্ষের উপর রাখছি দেখো, তখন সেটাকে বলা হচ্ছে পি জেড অরবিটাল। দেখো ডি অরবিটাল, এই ডি অরবিটালের আমরা বিভিন্ন প্রকারভেদ পাইছিলাম। ডি উপশক্তির মধ্যে 5 ধরনের অরবিটাল ছিল। ডি জেড স্কোয়ার দেখতে কেমন দেখো, এই যে এটা জেড অক্ষ, জেড অক্ষের উপর আমরা কি করছি, দুইটা বেলুন রাখছি, আর এখানে এরকম একটা গোল দাগ দেওয়া হয়েছে, এটা হলো ইলেকট্রনের বলয় বা ইলেকট্রনের মেঘ। এটা কি ইলেকট্রনের বলয় বা ইলেকট্রনের মেঘ। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখতে কেমন দেখো, এটা এক্স অক্ষ, তারপরে এটা এখানে ভুল হয়েছে হয়তো, এটা ওয়াই অক্ষ হবে, আর এটা জেড অক্ষ। যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ওপর বেলুনগুলো থাকবে, এক্স অক্ষের উপর দুইটা বেলুন, ওয়াই অক্ষের উপর দুইটা বেলুন, তখন সেটাকে আমরা বলবো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডি এক্স ওয়াই দেখতে কেমন, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, চারটা বেলুন এক্স আর ওয়াইয়ের মাঝখানে রাখা হয়েছে। ডি জেড এক্স দেখতে কেমন দেখো, এটাকে একবার এক্স অক্ষ বলছে, এটাকে জেড অক্ষ বলছে। এই চারটা বেলুন এবার দেখো এক্স এবং জেডের মাঝামাঝি আছে। ডি ওয়াই জেড দেখতে কেমন, এটা ওয়াই অক্ষ,
এইটা জেড অক্ষ, 4টা বেলুন ওয়াই আর জেডের মধ্যে আছে। এখানে কোনো কনফিউজ হওয়ার দরকার নাই যে ভাই এই যে আনুভূমিকভাবে যে দাগটা টানা হয়েছে এটাকে একবার এক্স বললেন, এখানে এক্স বলা হয়েছে, এখানে এক্স বলা হয়েছে, কিন্তু এখানে কেন ওয়াই বলা হয়েছে? ভাই এটা ওয়াই অক্ষই, ওয়াই অক্ষ যে বরাবর ছিল ওইখান থেকে আমরা একটু ঘোরায় নিয়েছি, নিয়ে এই বরাবর প্লট করছি। এইটাই হলো মূল বিষয়, এটা নিয়ে কনফিউজড হবা না। সো আমরা আজকে আলোচনা করলাম এসপিডিএফ উপশক্তির মধ্যে, এসপিডিএফ উপশক্তির মধ্যে বিভিন্ন ধরনের অরবিটাল পাওয়া যায়, সেই অরবিটালগুলো দেখতে কেমন হয় এবং অরবিটালগুলোর নাম কী কী এগুলো নিয়ে আলোচনা করছি। দেখা হবে পরবর্তী লেকচারে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং তুমি যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখো। আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টার 2 এর ভিডিও আপলোড করছি ভাই। এখানে প্রত্যেকটি অধ্যায়ের ধারাবাহিক আমরা লেকচার আপলোড করব, এবং লেকচারের যখন আমরা কনসেপ্ট পড়ানো শেষ হয়ে যাবে সেখান থেকে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করাবো। বোর্ড পরীক্ষার প্রশ্ন যখন অ্যানালাইসিস করানো শেষ হয়ে যাবে আমরা অ্যাডমিশনের প্রশ্ন সলভ করাবো। অর্থাৎ যদি তুমি এই ভিডিওগুলো দেখো, আমার উপর বিশ্বাস রাখতে পারো, তোমার বোর্ড পরীক্ষা, তোমার অ্যাডমিশন টেস্টের যে জার্নি, সেটা মেডিকেল হোক, বুয়েট হোক, অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য নিজেকে যদি প্রিপেয়ার করতে চাও, কোনো সমস্যা হবে না। আমি প্রত্যেকটি লেকচার সেভাবে সাজাবো যেন তুমি এক লেকচার দেখেই সব ধরনের প্রিপারেশান নিতে পারো। সো আজকের কথা না বাড়াই, দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। আল্লাহ হাফিজ।